তাহলে লিটারেরি ক্রিটিসিজমের আমাদের চ্যাপ্টার হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ পার্ট 2। এখানে অনেকগুলো ব্রড কোশ্চেন একসাথে দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে উত্তরগুলো করতে পারবেন। তো আমরা কোশ্চেনটা আগে দেখি যে হোয়াট আর ইগলটনস ভিউজ অন রোমান্টিসিজম। রোমান্টিসিজমের ক্ষেত্রে টেরি ইগলটনের মতাদর্শ কি ছিল, দৃষ্টিভঙ্গি কি ছিল, অথবা হাউ ডিড দ্য রাইজ অফ ইংলিশ কানেক্ট উইথ ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজমের সাথে রাইজ অফ ইংলিশের সম্পর্ক কি বা কিভাবে কানেক্টেড হয়েছে, অথবা ডিসকাস দ্য ইভালুয়েশন ফ্রম দ্য 18th century টু দ্য প্রেজেন্ট এজ। 18 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত যে মূল্যায়ন সাহিত্যের বা ইংলিশের উত্থান এইটার আমাদেরকে আলোচনা করতে হবে। তো এখানে অনেকগুলো কোশ্চেন একসাথে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন যে কোশ্চেনটাই আসুক এখান থেকে বিভিন্ন সেন্টেন্স নিয়ে বা প্যারাগুলো নিয়ে আপনাদের উত্তর করতে হবে। তো আমরা শুরু করি, তাহলে একে একে দেখবেন যে অ্যান্সার গুলো পাচ্ছেন। খালি কোশ্চেন গুলো মনে রাখবেন যে রোমান্টিসিজম নিয়ে টেরি এলটনের মতাদর্শ কি এবং কিভাবে ইম্পেরিয়ালিজমের সাথে রাইজ অফ ইংলিশ সম্পর্কিত বা কানেক্টেড, এবং 18 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত ইংলিশের যে উত্থাপন সেটাকে কিভাবে মূল্যায়ন করবে। টেরি ইগলটনস বেস্ট নোন ওয়ার্ক ইজ লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। টেরি ইগলটনের সবচেয়ে ভালো একটি কাজ, খুবই জনপ্রিয়, লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, ইন হুইচ হি ডেভেলপড এ থিওরি অন দ্য রাইজ অফ ইংলিশ। যেই বইটিতে তিনি ইংলিশের উত্থান সম্পর্কে তত্ত্ব দিয়েছেন। দ্যাট ইজ রেগার্ডেড অ্যাজ দ্য বেস্ট রাইটিং ইন ইংলিশ। আর ওইটিকেই মূলত ইংরেজির সবচেয়ে বেস্ট কোয়ালিটির রাইটিং হিসেবে বিবেচিত হয়েছে বা ইয়ে করা হয়েছে। The rise of English recorded the historical study of the evolution of the meaning of literature in England. এই যে দ্য রাইজ অফ ইংলিশ, এই বইটি ইংল্যান্ডের যে সাহিত্যের মিনিং ছিল, অর্থের যে বিবর্তন, সেটা ঐতিহাসিক অধ্যয়নকে রেকর্ড করেছেন। এই যে হিস্টোরিক্যাল স্টাডি করেছেন, এটাকে ইংরেজি সাহিত্যে রেকর্ড করেছেন। The writer surveyed the historical background of English literature from the 18th century to the প্রেজেন্ট এজ। আর রাইটার টেরি এগলটন তিনি ইংরেজি সাহিত্যের হিস্ট্রিক্যাল হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, পটভূমি, সেইটাকে তিনি সার্ভে করেছেন। আর যেই সময়টা হচ্ছে 18 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত। টু দ্য রাইটার ইংলিশ মিনস ইংলিশ লিটারেচার। তো এই যে আমরা দ্য রাইজ অফ ইংলিশ পড়তেছি, এখানে এই ইংলিশটার অর্থ হচ্ছে লেখকের নিকট লিটারেচারকে বুঝিয়েছেন। অর্থাৎ ইংরেজি ভাষাকে তিনি বুঝাননি যে ইংরেজি ভাষাটা কিভাবে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠলো, বরঞ্চ ইংরেজি সাহিত্য কিভাবে পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠলো এইটা বুঝিয়েছে। এরপর রোমান্টিসিজম। দ্য স্টাডি অফ দ্য 18th century referred to the romantic age, which was totally different from the new classical age. 18 শতকের যে স্টাডি অর্থাৎ গবেষণা করেছে রোমান্টিক এজকে নিয়ে, যেটা ছিল একদম নিউ ক্লাসিক্যাল এজ থেকে সম্পূর্ণ আলাদা। লিটারেচার ইন দ্য মডার্ন সেন্স ফ্লোরিশড অ্যারাউন্ড দ্য 19th century ডিউরিং দ্য রোমান্টিক পিরিয়ড। সাহিত্য যেটা আমাদের আধুনিক অর্থে বোঝায়, মডার্ন সেন্সে বোঝায়, যেটা যে 19 শতকের কাছাকাছি এসে রোমান্টিক যুগের বিকাশ ঘটে। Every concept of reason, order, and rules was replaced by emotion, imagination, and subjectivity. Reason, order, and rules, এই যে কনসেপ্ট গুলো ছিল, সেগুলো সবকিছুই ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড সাবজেক্টিভিটির সাথে রিপ্লেসড হয়েছিল। ইন দ্য রোমান্টিক পিরিয়ড মেজর পোয়েটস ওয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। রোমান্টিক যুগে যারা মেজর পোয়েট ছিল, কবি ছিল, তারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে ছিল। দে স্ট্রেসড দ্য কমন পিপল অ্যান্ড কমন ল্যাঙ্গুয়েজ। তারা বারবার কমন পিপলের কথা বলেছে, যে এমন সাহিত্য যেন কমন পিপলের জন্য হয় এবং কমন ল্যাঙ্গুয়েজও যেন হয়, যেগুলো বোধগম্য, খুব সহজেই বোধগম্য।
The involvement of mass people in literature brought English literature to close contact with life. আর এতে করে ম্যাস পিপল মানে বিপুল সংখ্যক লোক এই লিটারেচারে সাহিত্যে জড়িয়ে পড়ে, আর যার কারণে ইংরেজি সাহিত্যকে মানুষের জীবনের বা দৈনন্দিন জীবনের খুব ক্লোজ হয়ে যায়। দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাস কন্ট্রিবিউটেড টু দ্য রাইজ অফ ইংলিশ লিটারেচার। আর এই সাহিত্যের সাথে যখন মিডল ক্লাস লোকেরা জড়িয়ে পড়ে এবং তাদের যে অবদান, এইটাই হচ্ছে মূল কারণ দ্য রাইজ অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের উত্থানের পেছনে। ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরির শেষের দিকে রিলিজন ফেল টু মেক বন্ড উইথ কমন পিপল। ধর্ম মানুষের সাথে যে একটা বন্ডিং তৈরি করা, সেইটা করতে ব্যর্থ হয় ডিউ টু সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট। আর এর কারণ ছিল সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের কারণে, বৈজ্ঞানিক বিপ্লব ঘটার কারণে। দ্য ভ্যাকিউম ওয়াজ ফিল্ড আপ বাই ইংলিশ লিটারেচার। এখন এই যে গ্যাপটা ছিল ধর্ম এবং মানুষের মধ্যে, এই গ্যাপটা পূরণ হয় মূলত লিটারেচার দিয়ে, আর সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। মানুষ অবসর সময়ে বা বিভিন্ন সময় তারা এই লিটারেচার সাহিত্য পড়ে পড়ে তারা আনন্দ বিনোদন নিত এবং মানসিক যে প্রশান্তি সেটা লাভ করত। পিপল গট অন ইংলিশ রাইটিং অ্যাজ এ সাবস্টিটিউট ফর রিলিজিয়ন। মানুষেরা তৎকালীন সময়ে এই যে ইংরেজি সাহিত্যকে রিলিজিয়ন, ধর্মের সাবস্টিটিউট হিসেবে গ্রহণ করেছিল বা পেয়েছিল। The British imperialism helped to flourish English in the 19th century. ব্রিটিশরা যে ইম্পেরিয়ালিজম করেছিল, এই যে কোশ্চেন কিন্তু চলে আসছে যে ইম্পেরিয়ালিজমের সাথে ইংরেজি সাহিত্য কি সম্পর্ক, কিভাবে কানেক্টেড, বা রাইজ অফ ইংলিশ কিভাবে কানেক্টেড, যে কোশ্চেন আমরা পড়লাম। তো ব্রিটিশরা যখন পুরো বিশ্বব্যাপী তাদের যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করলো, যেটা মূলত 19 শতকের দিকে, অ্যাট দ্যাট টাইম, আর ওই সময়টিতেই এই ইংরেজি সাহিত্য আরো বেশি জনপ্রিয়তা পেয়েছিল বা প্রচলন করেছিল। At the time, England had its economic development due to the huge profit earned from the colonial country. আর ওই সময়টিতে ইংল্যান্ড তাদের অর্থনৈতিক সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল, কারণ তারা যে দেশগুলোতে কলোনি স্থাপন করেছিল সেখান থেকে প্রচুর পরিমাণ সম্পদ আহরণ করতে পেরেছিল। অর্থাৎ যেখানেই তারা কলোনি করেছিল সেখানকার সম্পদ লুটপাট করে নিজেদের দেশে নিয়ে গিয়েছে, আর এইভাবে তারা ফিনান্সিয়ালি খুবই ডেভেলপড হয়েছিল। In the 18th century, England went through the slave trade and became the world's first industrial capitalist nation. 18 শতকের দিকে এসে ইংল্যান্ডরা এই স্লেভ ট্রেড, দাসদের যে ব্যবসা, এটাতে তারা জড়িয়ে পড়েছিল, আর এর মাধ্যম দিয়ে ইংল্যান্ড পৃথিবীতে সর্বপ্রথম তারা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট নেশন হিসেবে খ্যাতি অর্জন করেছিল। The language of the ruling class people was imposed on the colonial country. রুলিং ক্লাস পিপল অর্থাৎ যারা শাসন করত, কলোনি স্থাপন করত, তাদের ভাষা এই কলোনিয়াল কান্ট্রির লোকদেরকে, বসতিদেরকে চাপিয়ে দেওয়া হতো। And the rise of English was due to the colonial advancement of England. আর এর কারণে এই যে ইংরেজির যে উত্থান, ইংরেজি সাহিত্যের যে উত্থান, সেইটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে বা দেশগুলোতে এটা আরো বেশি অ্যাডভান্সমেন্ট হয়ে যায়। ইংল্যান্ড যখন শাসন করত কলোনি স্থাপন করে, তখন ইংল্যান্ডের ভাষা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করত, আর এর মাধ্যমে ওই ওই এলাকাগুলোতে ইংরেজি সাহিত্যের প্রচলন বেড়েছিল। The civil war in the 17th century in England changed the values and taste of society and brought the middle class into unity with the upper class. 17 শতকে যে সিভিল ওয়ার হয়েছিল ইংল্যান্ডে, সেইটা মূলত মানুষের যে একটা টেস্টের ব্যাপার ছিল সেইটাকে চেঞ্জ করে ফেলে, এবং এর ফলে মিডিল ক্লাস এবং আপার ক্লাসটা এক সুতো এসে বা এক লাইনে এসে দাঁড়ায়, অর্থাৎ তাদের মধ্যে একটি ইউনিটি তৈরি হয়। ইন দ্য আর্লি 20th century, 20 শতকের শুরুর দিকে, এফ.আর. লেভিস, আই.এ. রিচার্ডস and I.সি. নাইটস contributed much to the promotion of English.
শুরুর দিকে এসে এফআর লেভিস, আই.আর. রিচার্ডস এবং আই.সি. নাইটস তারা এই ইংরেজি সাহিত্যের প্রচার প্রসারণে তারা ব্যাপক অবদান রেখেছিল। They jointly published Scrutiny, which was not just a journal but a moral and cultural manifestation. তারা যৌথভাবে এই স্ক্রুটিনি এটা পাবলিশ করে, যেটা শুধুমাত্র একটি জার্নাল ছিল না, বরঞ্চ একটি মোরাল এবং কালচারাল ম্যানিফেস্টেশন। সেটা বিজ্ঞাপন বা কালচারাল বা মোরাল এথিকের ম্যানিফেস্টেশন। ইট ইজ এ কোয়ার্টারলি পিরিয়ডিক্যাল অফ লিটারারি ক্রিটিসিজম। এটি ছিল একটি কোয়ার্টারলি, যেটাকে এক তৃতীয়াংশ বলা হয়, এটি একটি ক্রিটিসিজম দ্যাট ব্রট ইংলিশ টু দ্য হাইস্ট পিক অফ সাকসেস, যেটার মাধ্যমে ইংরেজি তার সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছিল। স্ক্রুটিনি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন বিগিনিং ইংলিশ ক্রিটিসিজম ইনটু ফোকাস। স্ক্রুটিনি খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল এই ইংলিশটাকে, ইংলিশ ক্রিটিসিজমটাকে ফোকাস করতে বা হাইলাইট করতে। ইগলটন ইভ্যালুয়েটেড টি.এস. ইলিয়ট ইন হিজ বুক। ইগলটন টি.এস. ইলিয়টকে তার বইয়ে খুব ভালোভাবে মূল্যায়ন করেছেন অ্যান্ড কল হিম এ গ্রেট মডার্ন পোয়েট, এবং তাকে একটি মহান মডার্ন পোয়েট হিসেবে আখ্যা দিয়েছেন। হোয়েন টি.এস. ইলিয়ট কেম ব্যাক টু ইংল্যান্ড, যখন টি.এস. ইলিয়ট ইংল্যান্ডে ফিরে আসলো, সে তো জন্মসূত্রে আমেরিকান নাগরিক ছিল, কিন্তু যখন সে ইংল্যান্ডে আবার আসলো, স্টার্টেড টু কিপ নিউ থিওরিজ অন ইংলিশ লিটারেচার। তিনি এসে ইংরেজি সাহিত্যের জন্য নতুন নতুন থিওরি প্রয়োগ করা শুরু করলো। হি থট দ্যাট ইংলিশ লিটারেচার ওয়াজ অন দ্য রাইট ট্র্যাক ইন দ্য আর্লি 17th সেঞ্চুরি। সে এইটা ভাবলো বা এইটা বললো যে 17 শতকের শুরুর দিকে ইংলিশ সাহিত্য ভালো অবস্থানে ছিল, রাইট ট্র্যাকে ছিল, বাট ডিস্ট্রাক্টেড ফ্রম দ্য 18th সেঞ্চুরি। কিন্তু 18 শতকে এসে ইংরেজি সাহিত্য তার স্থানচ্যুত হয়েছে, বা কি বলে যেটা ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছে। কারণ কি, ওই যে রোমান্টিক যুগে একটা রোমান্টিক মুভমেন্ট হয়েছিল, যে ইংরেজি ভাষা, কবিদের ভাষা, সাহিত্যের ভাষা অবশ্যই বোধগম্য হতে হবে, সহজলভ্য ভাষা হইতে হবে, যেটা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। আর টি.এস. ইলিয়টের মতে তখন থেকেই ইংরেজি তার যেই ট্র্যাক, সেটা ইংরেজি হারিয়ে ফেলেছে আর কি। তাহলে হুইচ ওয়াজ রোমান্টিক পিরিয়ড, যেটা 18 শতকে এসে ইংরেজি ইংরেজি সাহিত্য ডিস্ট্রাক্ট হয়ে যায় মূলত রোমান্টিক পিরিয়ডে এসে। ইন ইলিয়টস ভিউ, টি.এস. ইলিয়টের মতে, লিটারেচার উড বি ভ্যালিড ইফ ইট ফলো এ ট্র্যাডিশন। লিটারেচার তখনই ভ্যালিড হবে যখন লিটারেচার বা সাহিত্য তার ট্র্যাডিশন ফলো করবে। The writer criticized Eliot's solution to the crisis of European society. আর টেরি ইগলটন তিনি এই ইলিয়টের যে মতামত এইটাকে একটু ক্রিটিসাইজ করেছেন, যেটা ইউরোপিয়ান সোসাইটিতে একটা সংকট তৈরি করেছিল বা ক্রাইসিসের কারণে ইগলটন টি.এস. ইলিয়টের সমালোচনা করেছিল। এরপরে রোমান্টিসিজম। নিউ ক্লাসিক্যাল লিটারেচার রিফ্লেক্টেড দ্য টেস্ট অফ দ্য আপার ক্লাস অ্যাট দ্য টাইম। নিউ ক্লাসিক্যাল যুগের যেই সাহিত্য ছিল, সেইটা আপার ক্লাস, উচ্চ বংশীয় লোকদের যে টেস্ট ছিল সেইটাকে রিফ্লেক্টেড করেছে। অ্যাট দ্য টাইম রাইটিং ওয়ার কনফাইন্ড টু ফিলোসফি, হিস্ট্রি, এসেস অ্যান্ড পোয়েমস। ওই সময়টিতে সাহিত্য বলতেই আমরা পেয়েছিলাম বা বুঝতেছিলাম সেগুলো কি কি, ফিলোসফি, হিস্ট্রি, এসেস এবং পোয়েমস। রোমান্টিক পোয়েট্রি liberated English from the slavery of rules and regulation. রোমান্টিক যুগের যে কবিতাগুলো ছিল, তারা এসে যে এই যে একটা সময়ে কবিতাগুলো রুলস এবং রেগুলেশন দিয়ে ভরা ছিল, সেগুলো থেকে মুক্ত করে ফেলে। অর্থাৎ রোমান্টিক মুভমেন্টের কারণে সাহিত্যের যে ট্র্যাডিশন ছিল সেটা ভেঙে গিয়ে খুব সহজ, বোধগম্য, সহজ কমন পিপল যেন বুঝতে পারে, পড়তে পারে, এই ধরনের একটা সাহিত্যের প্রচলন শুরু হয়েছিল। দ্য রোমান্টিক ট্রেন্ড ওয়াজ ক্রিয়েটিভ অ্যান্ড ইমাজিনেটিভ, হুইচ ওয়াজ দ্য বেসিস অফ মডার্ন লিটারেচার। রোমান্টিক যুগের যে ধারা ছিল সাহিত্যের, সেইটা ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ ছিল,
যেইটা মূলত মডার্ন লিটারেচারের ভিত ছিল। মডার্ন পোয়েট্রি ওড মাচ টু দা রোমান্টিক পোয়েট্রি। মডার্ন পোয়েট্রি, বিশেষ করে মডার্ন যুগে যে কবিতাগুলো ছিল সেগুলো রোমান্টিক পোয়েট্রির যে অবদান অনস্বীকার্য। লিটারেচার হ্যাড ট্রিপল ফাংশন হুইচ ওয়ার নোন ইন ইংলিশ হিস্ট্রি। সাহিত্যের আবার ট্রিপল ফাংশন আছে যেটা ইংরেজি সাহিত্যে খুব বেশি প্রচলিত বা সকলেরই অবগত। Along with giving delight and instruction, it shapes the English soul and heals the state. যে সাহিত্য আনন্দ, বিনোদন এবং ইনস্ট্রাকশন দেওয়ার পাশাপাশি এটা কি করে, আত্মার প্রশান্তি দেয়। ইংলিশ বিকাম দ্য নিউ ভেহিকল ফর ট্রান্সফারিং মোরাল ল টু পিপল হুইচ ওয়াজ নো লঙ্গার পারফর্ম বাই রিলিজিয়ন। ইংলিশ বলতে ইংরেজি সাহিত্য ধীরে ধীরে মানুষকে নৈতিকতা এবং মহানুভবতা এগুলো শেখানোর মাধ্যম হয়ে ওঠে, বিশেষ করে ধর্মর যে প্রভাব সেইটাকে পেছনে ফেলে। অর্থাৎ ধর্মের যে কাজটা করার প্রয়োজন ছিল সেইটা সাহিত্য করত। ইন ফাইন, টেরি ইগলটন সামারাইজেস দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইংলিশ লিটারেচার। পরিশেষে বলা যায় যে টেরি ইগলটন ইংলিশ লিটারেচার যে ব্যাকগ্রাউন্ড সেইটাকে সামারাইজ করতে যে and express his great hope for the bright future of English। যে পরিশেষে বলা যায় যে টেরি ইগলটন ইংরেজি সাহিত্যের যে ব্যাকগ্রাউন্ড সেইটার তিনি সামারাইজেস করেছেন এবং তিনি ইংরেজি সাহিত্যের যে একটা গ্রেট বা ব্রাইট ফিউচার আছে, ভবিষ্যৎ আছে, সেইটাও তিনি ব্যক্ত করেছেন। টু গিভ হিজ ওপিনিয়ন, দ্য রাইটার ইডিয়াটিক্যালি অ্যানালাইজ দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ইংলিশ সোসাইটি। এখন লেখক নিজের মতামত দিতে গিয়ে তিনি এই ইংরেজি সোসাইটি বা তৎকালীন যে সমাজ ব্যবস্থা সেইটার যে অ্যাসপেক্ট ছিল সেইটাকে তিনি অনিয়মিতভাবে ইরাটিক্যালি অ্যানালাইজ করেছেন। অর্থাৎ বলতে গেলে এটা বলা যায় যে তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং সামারাইজ করেছেন এটা নিজের মতো করে করেছেন। এখানেও সমালোচনা রয়েছে। ক্রিটিসিজম মানেই সমালোচনা, তিনিও যা করেছেন সেগুলো সমালোচনায় রয়েছে।